আমরা আজকে নতুন একটা টপিক পড়া স্টার্ট করব, সেটা হচ্ছে প্লাস্টিক প্রসেসিং। এটা হচ্ছে আমরা আমাদের ডেইলি লাইফে যত টাইপের ম্যাটেরিয়াল ইউজ করি তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজ ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে প্লাস্টিক। আমাদের আমাদের সবাই লাইফে কোনো না কোনো সময় বা স্টিল নাও আমরা প্লাস্টিকের কন্টেনারে ফুড ক্যারি করছি, অথবা পানি ক্যারি করতেছি। তারপর হচ্ছে প্লাস্টিকের তৈরি ডিফারেন্ট ম্যাটেরিয়াল আমরা ইউজ করতেছি। ইভেন আমরা যে মোবাইল ইউজ করি, এই মোবাইলের কাভার বা মোবাইলের বডি এটা প্লাস্টিক থেকে তৈরি। কথা হচ্ছে এটা এত ওয়াইড স্প্রেড হইলো কেন? ব্যাপারটা হচ্ছে প্লাস্টিকের কিছু সার্টেন প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো আমাদেরকে এই জিনিসটা ইউজ করতে অনেক বেশি পরিমাণে উদ্বুদ্ধ করছে। কী কী প্রপার্টি কথা যদি আমরা আইডেন্টিফাই করতে যাই, তাহলে দেখা যাচ্ছে আমাদের কারেন্ট লাইফটা কীরকম। আমরা অনেক বিজি, আমরা অনেক মুভ করি, স্টেশনারি থাকি না, এক জায়গায় বসে কাজ করি না, অনেক মুভ করি। তখন যখন আমরা মুভ করতেছি এবং আমাদের সাথে কোনো কিছু ক্যারি করার চিন্তা করতেছি, তখন আমাদের একসাথে দুইটা জিনিস মাথায় আসে। একটা হচ্ছে এটাকে লাইট ওয়েট হইতে হবে যাতে ক্যারি করতে কষ্ট কম হয়। অ্যাট দ্য সেম টাইম নর্মালি আমরা যে টেন্ডেন্সিটা দেখি, যে জিনিসটা লাইট সেটা নর্মালি একটু ঠুনকো হয়। মানে হালকা হইলে আমরা মনে করি এটা হচ্ছে স্ট্রেংথ কমে আসে। তো এটা অ্যাকচুয়ালি দেখা যায়, ঘটনা আসলে তাই হয়। তো ব্যাপারটা হচ্ছে আমাদের টার্গেট থাকে যেটা, যে আমরা একই সাথে হালকাও করব, বাট আমরা চাচ্ছি হচ্ছে কি এটা যাতে আবার এনাফ পরিমাণে স্ট্রং হয়, যাতে হচ্ছে সহজে ভেঙে না যায়, বা আমরা যখন মুভ করতেছি ডিফারেন্ট অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের ডিফারেন্ট যে শকের কথা বলছি, সবগুলো যাতে অ্যাবজর্ভ করতে পারে এরকম ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। কিন্তু নর্মালি দেখা যায় কি রিয়েল লাইফে এই জিনিসগুলো হচ্ছে কন্ট্রাডিক্টরি রিকোয়ারমেন্ট। ফলে যেটা হয়, ব্যাপারটা হচ্ছে যেটা, যে আমরা যদি মেটাল ধরেন, এক্ষেত্রে মেটাল ইউজ করতে যাই, আমরা জানি মেটালের স্ট্রেংথ অনেক, বাট আনফর্চুনেটলি মেটালে আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে মেটালের ডেন্সিটি হায়ার। ফলে যেটা হয় যে ওই যে সাইজের কথা আমরা বলতেছি, ওই সাইজে দেখা যাচ্ছে ওই জিনিসটা ওয়েট বেড়ে যাচ্ছে। তো প্লাস্টিকের ইউজটা এত ওয়াইড স্প্রেড হওয়ার মেইন রিজন ছিল হচ্ছে এটা, সেটা হচ্ছে যে আমাদের যে রিকোয়ারমেন্ট, যে একই সাথে একে হালকা হইতে হবে, অ্যাট দ্য সেম টাইম একে হচ্ছে এনাফ পরিমাণে স্ট্রেংথ শো করা লাগবে। সেই জিনিসটা প্লাস্টিক খুব ভালোভাবে আমাদের প্রোভাইড করতে পারে, যে কারণে আমরা হচ্ছে গিয়ে প্লাস্টিককে এত ওয়াইডলি ইউজড হইতে দেখি। তো প্লাস্টিক যখন আমরা ব্যবহার করতে যাচ্ছি, তখন অ্যাকচুয়ালি আমরা প্লাস্টিকের ক্লাসিফিকেশনটা ফার্স্টে আমাদের বোঝা দরকার। প্লাস্টিককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে থার্মোসেট আর একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। তো এই যে দুই ভাগে আমরা ভাগ করতেছি, এই ভাগটা অ্যাকচুয়ালি আমরা কিসের উপর ভিত্তি করে করি? প্রথমত প্লাস্টিককে আমরা যে দুই ভাগে ভাগ করি, তার মেইন ভাগ করার পিছনে মেইন ক্যারেক্টারিস্টিক্স যেটা কাজ করে, সেটা হচ্ছে এটা রিসাইকেল করা যায় কি যায় না। তো এই যে রিসাইকেলের কথা বলতেছি, রিসাইকেলের ব্যাপারটা অ্যাকচুয়ালি আমরা চিন্তা করছি যে থার্মাল যে প্রপার্টি তার উপর চিন্তা করে। কীরকম ব্যাপারটা, এটা আমরা আমাদের ইন্টারের কেমিস্ট্রিতে সম্ভবত এটা দেখার কথা আমাদের, যদি খেয়াল থেকে থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যখন থার্মোপ্লাস্টিকের কথা বলতেছি, থার্মোপ্লাস্টিক যখন আমরা বানাই তখন আমাদের টেম্পারেচার কম লাগে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এটা থার্মোপ্লাস্টিকে যদি আমরা তাপ দিই বা এটা টেম্পারেচার আমরা বাড়াই, তাহলে সেটা হচ্ছে ফিজিক্যাল একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যায়, কেমিক্যাল ট্রান্সফরমেশনে না, ফিজিক্যাল ট্রান্সফরমেশন। তার মানে কি? তার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা যখন একে তাপ দিচ্ছি, এর মলিকুলার যে স্ট্রাকচার সেটাতে চেঞ্জ আসতেছে না। ব্যাপারটা অনেকটা কীরকম, যদি আমরা পানির কথা বলি, পানিকে যেমন আমরা যদি তাপ দিই তাহলে সে বাষ্প হয়, আবার যখন আমরা ঠান্ডা করি সে হচ্ছে বরফ হয়। তার ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে, বাট তার যে মলিকুল, পানির মলিকুল, তার যে অ্যাটমিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে কোনো চেঞ্জ আসতেছে না। অন দ্য আদার হ্যান্ড, থার্মোসেটের কথা যদি আমরা বলি, থার্মোসেট হচ্ছে বানানোর সময় একটা এক্সট্রা হিট লাগে, মানে কম্পারেটিভলি থার্মোপ্লাস্টিকের চাইতে বেশি হিট লাগে। এবং ব্যাপারটা হচ্ছে, এখানে যদি আমরা পরবর্তীতে হিট দিই, সে হচ্ছে গিয়ে তার মধ্যে দিয়ে, আর তার মধ্যে ফিজিক্যাল কোনো চেঞ্জ আসে না, যে চেঞ্জটা আসে সেটা হচ্ছে পার্মানেন্ট একটা কেমিক্যাল চেঞ্জ আসে। তার মানে তার অ্যাটমিক স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। এটার মেন রিজনটাকে, এটা আমরা যদিও সামনে দেখবো, তারপরে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য বলি, সেটা হচ্ছে যখন থার্মোসেট তৈরি হয়, তখন থার্মোসেটের মধ্যে তার অ্যাটমের মধ্যে একটা নতুন টাইপের বন্ড তৈরি হয়, যেটাকে বলা হয় ক্রস লিঙ্কিং। এই ক্রস লিঙ্কিংটা যখন ভেঙে যায়, তখন হচ্ছে তার হচ্ছে অ্যাটমের যে স্ট্রাকচার, মলিকুলার স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে চেঞ্জ চলে আসে। ফলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে, সে হচ্ছে আমার কোন ফিজিক্যাল চেঞ্জ, যেটা আমরা বুঝছি, মানে যে ফিজিক্যাল যে চেঞ্জটা সে শো করে, সেটা হচ্ছে টেম্পোরারি থাকে না, সেটা একটা পার্মানেন্ট চেঞ্জ হয়ে যায়। মানে তার মলিকুলার যে স্ট্রাকচার সেটাতেই চেঞ্জ চলে আসে।
ফলে আমরা এই দুইটা জিনিসকে এই একটা ডিস্টিংশন দিয়ে খুব সহজে ভাগ করতে পারি, সেটা কি, যে থার্মোপ্লাস্টিক এটা হচ্ছে রিসাইক্লেবল, কারণ তাকে হচ্ছে গিয়ে আমরা তাপ দিয়ে হচ্ছে তার স্টেট চেঞ্জ করতে পারি। তখন হচ্ছে গিয়ে ধরেন আমরা একটা সার্টেন শেপে কিছু একটা বানাইলাম, পরবর্তীতে চাইলে ওইটার থেকে আমরা রিকভার করে আমরা একেবারে আবার প্রিস্টিন তো অবশ্য হবে না, বাট তাকে আমরা কাঁচামাল বা র ম্যাটেরিয়াল শেপে নিয়ে এসে আবার পরবর্তীতে আমরা তাকে আবার শেপ দিতে পারি নতুন করে। বাট থার্মোসেট একবার যখন আমরা এটাকে শেপ দিয়ে ফেলি, সেক্ষেত্রে তখন এটাকে আমরা চাইলে আর শেপ চেঞ্জ করতে পারি না, তখন এটাকে ডিস্ট্রয় করে ফেলা লাগে। উদাহরণ কি হতে পারে, আমরা থার্মোসেট প্রতিদিন ইউজ করি নর্মালি বাসায়, আমরা যে খাবার দাবারের জন্য যে মেলামেনে প্লেটগুলো ইউজ করি এগুলো হচ্ছে থার্মোসেট। এবং আপনারা যদি কখনো চুলার পাড়ে কেউ ভুলে প্লেট রেখে এসে থাকেন তাহলে ব্যাপারটা খুব ভালো বুঝতে পারবেন, পুড়ে যায় একেবারে। এবং জিনিসটা হচ্ছে তার কেমিক্যাল যে চেঞ্জটা হয় সেই ওই জায়গা থেকে হচ্ছে ম্যাটেরিয়াল একেবারে ভ্যানিশ। যাই হোক, তো এই হচ্ছে গিয়ে প্লাস্টিকের যে দুইটা মেইন টাইপ আমরা দেখি, সেই দুই টাইপ। এখন প্লাস্টিকের কিছু পার্টিকুলার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, যে অ্যাডভান্টেজগুলোর কারণে আমরা এটাকে ইউজ করি, এবং যেই ডিসঅ্যাডভান্টেজ আছে যেগুলো হচ্ছে ইউজ করার সময় যে ডিসঅ্যাডভান্টেজগুলোকে আমাদের মাথায় রাখা লাগে, যে আমরা কোন সার্কামস্টেন্সে এই জিনিসগুলোকে ইউজ করতে মানে নাও করতে পারি, অথবা হচ্ছে ইউজ করলে আমার কী কী প্রবলেমের সম্মুখীন হইতে পারি সেই জিনিসগুলো। তো আমরা ফার্স্টে অ্যাডভান্টেজগুলো দেখার ট্রাই করি। প্লাস্টিকের মেইন যে অ্যাডভান্টেজগুলো, তার মধ্যে ফার্স্ট যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এটা লাইট ওয়েট, যেটা কথা বলতেছিলাম, যে যে জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করছে। কারণ সে ধরেন আপনি যখন কিছু অ্যাপ্লিকেশন আছে যেখানে হচ্ছে লাইট ম্যাটেরিয়াল লাগে, যেমন আপনি প্লেন যখন আকাশে উড়াচ্ছেন সে গ্র্যাভিটির এগেনস্টে কাজ করে, তার মানে হচ্ছে তাকে আপনি যত হালকা বানাইতে পারেন তত সুবিধা। তো সেক্ষেত্রে মেটাল অলওয়েজ সুইটেবল চয়েস না। তো এই ধরনের ক্ষেত্রে প্লাস্টিক বা পলিমার বেসড ম্যাটেরিয়ালের চাহিদা বাড়ে, কারণ কারণ কি, সে হচ্ছে লাইট ওয়েট। কিন্তু ব্যাপার হচ্ছে লাইট ওয়েট হইলে তো হইলো না, তাকে এনাফ পরিমাণ স্ট্রংও হওয়া লাগবে। সেই শর্তটা পরের স্টেপটা পূরণ করে, সেটা কি বলতেছে দেখেন, হাই স্ট্রেংথ টু ওয়েট রেশিও। তার মানে ওই ওয়েটে অল্প ওয়েট হলেও তার স্ট্রেংথ যথেষ্ট পরিমাণে হাই। সো এটাকে যদি আমরা রেশিও করি যে ওই ওয়েটের তুলনায় যে স্ট্রেংথ শো করার কথা সেই অ্যামাউন্টটা অনেক হায়ার। তারপরে দেখেন কি বলতেছে, কমপ্লেক্স পার্ট অর নেট শেপ। এই ব্যাপারটা দিয়ে যেটা বোঝাচ্ছে আর কি, ধরেন যে আমরা কমপ্লেক্স কোনো পার্ট বানাইতে চাই, ইজিলি বানাইতে পারি। এবং শেপ নেট শেপের ব্যাপারটা বুঝতে গেলে আমার যেটা বোঝা লাগবে সেটা হচ্ছে যে এই টার্মটা আপনারা নর্মালি মেশিনিংয়ের বেলায় শুনবেন, সেটাকে বলা হয় ফিনিশিং অপারেশন। নর্মালি যেটা হয়, আমরা যখন মেশিনিং করি দেখা যায় কি কিছু পরিমাণ এক্সট্রা ম্যাটেরিয়াল থেকে যায়, অথবা ধরেন সারফেসের ফিনিশটা অত ভালো আসে না, তখন কি করা লাগে, আমরা ইচ্ছা করি এক্সট্রা কিছু মেটাল রেখে দিই যাতে এটাকে ফিনিশিং অপারেশনের জন্য ওই যে মেটাল রিমুভ করার সুযোগ থাকে। তখন ওইটাতে আমার এক্সট্রা অপারেশন লাগতেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমরা নেট শেপ বা আরেকটা টার্ম শুনবেন যেটাকে বলা হয় নেয়ার নেট শেপ, মানে নেটের আগে একটা নেয়ার লাগানো আর কি। তো এরকম যখন নেয়ার নেট শেপ, মানে NEAR, নেয়ার নেট শেপ, নেট শেপ অথবা নিয়ার নেট শেপ মানে হচ্ছে আমার যদি শেপ এইটার দরকার হয়ে থাকে, তাহলে প্লাস্টিক প্রসেসিংয়ে আমি নর্মালি এই শেপটাই বানাই নিয়ে আসতে পারি, এক্সট্রা আলাদা কোনো ফিনিশিং অপারেশনের দরকার পড়ে না। তো এই জিনিসটা বলা হচ্ছে কি আমি কমপ্লেক্স পার্ট বানাইতে পারি, এটা একটা সুবিধা। প্লাস আমি যখন বানাচ্ছি সেই পার্টের যে শেপগুলো আমরা পাই সেগুলো হচ্ছে নিয়ার নেট শেপ। কিছু ক্ষেত্রে আমাদের দেখবো আমরা ফিনিশিং অপারেশন লাগে, বাট সেটাও খুব অল্প পরিমাণে, তো হিউজ পরিমাণে আমার হচ্ছে ফিনিশিং অপারেশনের দরকার পড়ে না। তারপরটা দেখেন কি বলছে, ভ্যারাইটি অফ কালার। আপনার প্লাস্টিক প্রোডাক্টে ডেফিনেটলি অনেক কালার দেখছি, এবং কি বলতেছে, এবং অনেক চাইলে এটাকে ক্লিয়ার শেপও দেওয়া যায় বা ট্রান্সলুসেন্ট শেপ দেওয়া, ট্রান্সলুসেন্ট ভাইব দেওয়া যায়। আমরা ওই 7 আপের বোতল দেখছি, এটা ক্লিয়ার বাট কালার সবুজ। যদি মাউন্টেন ডিউর কথাই বলি, ক্লিয়ার বাট কালারটা একটু ডিফারেন্ট। তারপরে দেখেন কি বলছে, করোশন রেজিস্ট্যান্স, ডেফিনেটলি এটার মধ্যে করোশনের কোনো ইফেক্ট নাই। তারপরে কি বলছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড থার্মাল ইনসুলেশন। মেইনলি ইলেকট্রিক্যাল ইনসুলেশনের ব্যাপারটা দেখি, থার্মাল ইনসুলেশনের জন্য ইউজ করা যায়, কিন্তু এটা হচ্ছে পার্টিকুলার কিছু ম্যাটেরিয়াল, সবগুলোকে সব ধরনের প্লাস্টিককে করা যায় না। প্লাস্টিকের এই একটা প্রপার্টি খুব একটা ভালো না, বাট ইউজ করা যায় স্টিল। দেন মেইনলি হচ্ছে কি আমরা ইলেকট্রিক্যাল ইনসুলেশনের জন্য দেখি জিনিসটা, যেমন আমরা যদি তারের কাভারের কথা বলি, রাস্তায় যে আমাদের ইলেকট্রিক লাইন সেখানে কাভারে ইউজ হয়। দেন আপনার যে হেডফোন আপনারা ইউজ করেন, আমরা যে গান শুনি বা অডিও শুনতেছি, এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ইলেকট্রিক সিগন্যাল। সো ইলেকট্রিসিটি পাস হচ্ছে, বাট আপনি ওইটা ফিল করতে পারতেছেন না, বা আপনার ওইখানে কোনো শক লাগতেছে না। রিজনটা কি, ওইখানে হচ্ছে প্লাস্টিক দিয়ে র্যাপ করা।
তারপরে দেখেন কি বলছে, হাই ড্যাম্পিং কোএফিসিয়েন্ট। ড্যাম্পিং কোএফিসিয়েন্ট মানে হচ্ছে সে হচ্ছে যে ভাইব্রেশন বা কোনো শক অ্যাবজর্ব করতে পারে কিনা সেটার কথা বলা হচ্ছে। আর ফাইনালি কি বলছে যে লো প্রেশার অ্যান্ড টেম্পারেচার রিকোয়ার্ড, মানে এটা হচ্ছে প্রসেসিং করতে আমার কি পরিমাণ প্রেশার বা ফোর্স বা টেম্পারেচার লাগে সেটার কথা বলা হচ্ছে। সো নর্মালি দেখা যায় যে এখানে যে মেশিনগুলো, সেই মেশিনগুলোতে আমার যে ফোর্স রিকোয়ারমেন্ট সেটা অতটা হাই না। সো দেখা যাচ্ছে যে আমার যে এক্সট্রা ম্যাটেরিয়াল বা কী বলে এটাকে, ফোর্স রিইনফোর্সমেন্ট দরকার পড়ে, মানে ফোর্সের এগেনস্টে রিইনফোর্সমেন্ট, যাতে ভাইব্রেশন থেকে শুরু করে অন্যান্য প্রবলেম না হয়, সেই জিনিসটার রিকোয়ারমেন্টটা কমে আসে, ইজিলি বানানো পসিবল। সো এই হচ্ছে কি আমাদের প্লাস্টিক অ্যাডভান্টেজ। সো ডিসঅ্যাডভান্টেজগুলো কি? ডিসঅ্যাডভান্টেজগুলোর মধ্যে মেইন যে ডিসঅ্যাডভান্টেজটা সেটা হচ্ছে ক্রিপ। ক্রিপের ব্যাপারটা কি? ক্রিপের ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে টাইমের সাথে যে ডিফরমেশন। ধরেন এটা একটা ওয়াল, এই ওয়ালের মধ্যে এরকম আপনি প্লাস্টিকের একটা স্টিক বসাই দিয়েছেন, তো এবার এটার মধ্যে এরকম একটা ওয়েট ঝুলাই দিলেন, ঠিক আছে? মনে করেন ধরেন এটা 1 কেজির একটা বল। তো ব্যাপারটা হচ্ছে আপনি ঝুলাই যখন দিলেন তখন আপনি দেখলেন যে সে হচ্ছে এই ওয়েটটা নিতে পারতেছে, ওকে ফাইন, তো ভালো। আহ, কিন্তু ধরেন 1 মাস বা 2 মাস পরে দেখা গেল কি সেই শেপটা, ধরেন এটা থাকার কথা ছিল, এখান থেকে দেখবেন যে আস্তে আস্তে এরকম বেঁকে গেছে। অথচ সে কিন্তু ফার্স্ট টাইম আপনি যখন তাকে ঝুলাই দিয়েছেন সে কিন্তু এই ওয়েটটা নিতে পারছিল। তো এই যে এটাকে অনেক সময় কোল্ড ডিফরমেশনও বলে। সো এই যে ব্যাপারটা যে টাইমের সাথে সাথে তাকে যদি আপনি কনসিস্টেন্ট একটা লোড দিয়ে রাখেন, তাহলে একসময় সে হচ্ছে এই লোডের কারণে তার মধ্যে ম্যাটেরিয়ালের স্ট্রাকচারে চেঞ্জ চলে আসে। তো এটাকে বলা হয় হচ্ছে ক্রিপ। তো এইটা খুব কমন। আপনি ব্যাপারটা হচ্ছে বাসায় যদি স্পেয়ার করার মতো কোনো টুল বা ইয়া থাকে, প্লাস্টিকের টুল, তা আপনি চাইলে তার উপরে ধরেন 2টা ইটা বসাই দিয়ে দেখতে পারেন, 1-1.5 মাস পরে দেখবেন হচ্ছে আপনার প্লাস্টিকের টুল পার্মানেন্টলি বেঁকে গেছে। এটা নিজের রিস্কে করেন, বাট জিনিসটা খুব ইজিলি আপনার প্রুফ করতে পারবেন আর কি। তারপর দেখেন কি বলছে, থার্মালি আনস্টেবল। ওই যেটা কথা বলছিলাম যে একটা সার্টেন লেভেল পর্যন্ত হিট সে নিতে পারে, বাট এরপরে হিট নিতে পারে না। এবং বাসার বাড়িতে চুলার পাড়ে রেখে এই ধরনের প্লাস্টিকের জিনিসপত্র মানে নষ্ট করা এটা খুব কমন একটা ব্যাপার। রিজনটা হচ্ছে কি ওই হিট, এক্সট্রা হিটে তার যে হিটের ক্যারেক্টারিস্টিক্সটা প্লাস্টিকের খুব একটা ভালো না। কিছু ক্ষেত্রে ভালো, মানে সার্টেন কিছু রেঞ্জ পর্যন্ত সে বেশ ভালো পরিমাণ ভালো ক্যারেক্টারিস্টিক শো করতে পারে। যেমন আপনার খাবারের ইয়াতে দেখেন অনেক সময় যে প্লাস্টিক ইউজ হচ্ছে, সেই টেম্পারেচারটা সে নিতে পারে। খুব হায়ার লেভেলের টেম্পারেচারে প্লাস্টিক খুব ভালো পারফর্ম করতে পারে না। এরপর দেখেন কি বলছে, ইউভি লাইট সেন্সিটিভ। ইউভি মানে হচ্ছে আলট্রাভায়োলেট, এবং এটাই হচ্ছে তার মলিকুলার লেভেল হচ্ছে গিয়ে তাকে এফেক্ট করতে পারে। তার যে স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট, অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট, সেটাতে সে এফেক্ট করতে পারে। তারপরে কি বলছে, লো স্টিফনেস, মানে এটা হচ্ছে স্টিফনেস মানে হচ্ছে হার্ডনেস বা স্ট্রেংথের কথা বলতেছে। ওই ওই একই কাছাকাছি রিলেশনশিপে চলে আসে হচ্ছে এই স্টিফনেস কম হওয়ার কারণে অ্যাকচুয়ালি ক্রিপের ব্যাপারটা ওইখানের সাথে রিলেটেড। পরের যে টপিকটা বলতেছে রিলেটিভলি লো স্ট্রেংথ, একই ইস্যু প্রায়। পরে দেখেন কি বলছে, ডিফিকাল্ট টু রিপেয়ার অর রিওয়ার্ক। মেটাল যেমন চাইলে আপনি ধরেন কাস্টিং করলেন বা ধরেন কোনো একটা পোর্শন ভেঙে গেছে, আপনি ওয়েল্ডিং করে জোড়া দিয়ে দিলেন। প্লাস্টিকের ক্ষেত্রে এই ধরনের জিনিসটা করাটা খুব ডিফিকাল্ট। সো একবার ভেঙে গেলে নর্মালি দেখা যায় এটাকে ডিসকার্ড করে দেওয়া লাগে। সো এই ধরনের একটা ইস্যু চলে আসে। আর একটা কি বলছে, ডিফিকাল্টি সর্ট অফ রিসাইকেল। রিসাইকেল করাটা অ্যাকচুয়ালি খুব বড় ধরনের সমস্যা, কারণ হচ্ছে এদের লংজিভিটি ওই সেন্সে অনেক হাই, মানে এদের ডিগ্রেডেশন রেটটা কম্পারেটিভলি কম। আরেকটা যেটা অ্যাডভান্টেজ হিসেবে আমরা দেখলাম যে এটার কোনো করোশনও হয় না। সো আলটিমেটলি এটা যদি আমরা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের কথা চিন্তা করি, সেই হিসাবে এটার বেশ বড় ধরনের ব্যাড ইম্প্যাক্ট আছে, এবং যেটা নিয়ে এখন অনেক ইস্যু হচ্ছে, আপনারা দেখেন অলরেডি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। তো এই হচ্ছে কি আমাদের প্লাস্টিকের ডিসঅ্যাডভান্টেজটা। কথা হচ্ছে প্লাস্টিকের স্ট্রাকচারটা দেখতে অ্যাকচুয়ালি কীরকম। তো প্লাস্টিক হচ্ছে কি অ্যাকচুয়ালি আমরা যে প্লাস্টিকগুলো নিয়ে কথা বলি সবগুলোই হচ্ছে আমরা একটা পলিমার ফর্মে দেখি। পলিমার ফর্মের মিনিং কি? এটা হচ্ছে এটা একটা বিল্ডিং ব্লক থাকে, এবং এই একটা বিল্ডিং ব্লক যেমন আমরা একটা ওয়ালের বেলায় দেখি যে অনেকগুলো ইট একসাথে বসানোর পরে সে হচ্ছে গিয়ে একটা একটা পার্টিকুলার শেপ পায়। সেরকম হচ্ছে গিয়ে প্লাস্টিক হচ্ছে গিয়ে এরকম অনেকগুলো মনোমার যে একসাথে হচ্ছে বসে তারপর হচ্ছে গিয়ে সে আমার হচ্ছে কমপ্লিট শেপটা তৈরি করে। এখানে পলিমারের যে ফুল ফর্ম এগুলো আপনারা ইন্টারে শিখে আসছেন। পলি মিন্স অনেক, আর মার মিন্স হচ্ছে রিপিটেটিভ ইউনিট। আমরা হচ্ছে নর্মালি কী বলি যে একটা মার
এই একটা মারের সাথে অনেকগুলা মার হচ্ছে একটা বন্ডের মাধ্যমে হচ্ছে কি একটা পলিমার তৈরি করে। এই বন্ডের টাইপটা নর্মালি দেখা যায় এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন যেটা বুঝি, সেই সমযোজী বন্ধনের মাধ্যমে হচ্ছে কানেক্টেড থাকে। নর্মালি আমরা যে প্লাস্টিকগুলো দেখি এগুলো ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে কার্বন হচ্ছে বেস থাকে, হাইড্রোকার্বন বেস থাকে। সো সেই ক্ষেত্রে ওই কার্বন কার্বন লিঙ্ক তৈরি করে নর্মালি হচ্ছে এই পলিমারগুলো তৈরি করে। আমরা যদি ফিগারে দেখি এখানে ডিফারেন্ট টাইপের প্লাস্টিকের কথা বলা আছে। এটা হচ্ছে পলিইথিলিন, যেটা আমরা সবচেয়ে কমন দেখি, এবং এটা মনোমারের কথা বলা হচ্ছে। এই মনোমারটা কি C2H2, সরি C2H4। সো সেখানে হচ্ছে কার্বনের দুই পাশে দুইটা যে বন্ড খালি থাকে, সে তার মাধ্যমে সে হচ্ছে যে আমার যে নেইবারিং যে কার্বন থাকে, সে কার্বনের সাথে বন্ড ফর্ম করে। পরেরটা পিভিসির কথা বলা আছে। পিভিসিতে হচ্ছে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়, আর এটা হচ্ছে পলিপ্রোপিলিনের কথা বলা আছে। সো এখানেও সেম, জাস্ট হচ্ছে হাইড্রোজেন একটা হচ্ছে কি CH3 দিয়ে হচ্ছে রিপ্লেস হচ্ছে। তো এগুলো হচ্ছে কি এক একটা মনোমার বা বিল্ডিং ব্লক। মনোমার বারবার রিপিট হয়ে আমার টোটাল পলিমারটাকে তৈরি করতেছে। তো আমরা যে পলিমারের কথা বলছি, এই যে বন্ডের কথা বলতেছি, এই বন্ডটা যেটা আমরা একটু আগের স্লাইডে আমি বলতেছিলাম আপনাদেরকে, যে এটা হচ্ছে কি একটা কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন তৈরি করে। তো এই যে বন্ডটা এখানে হচ্ছে সে কার্বনটা হচ্ছে কোন সাইডে বা কোন ডিরেকশন বরাবর বন্ড তৈরি করতেছে, তার সাথে তার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমরা দুই ধরনের বন্ডিং দেখতে পাই বা দুই ধরনের পলিমার দেখতে পাই। একটাকে আমরা বলতেছি হচ্ছে লিনিয়ার পলিমার, আর একটা হচ্ছে গিয়ে ব্রাঞ্চ পলিমার। তো লিনিয়ার ব্রাঞ্চ পলিমারের মধ্যে ব্যাপারটা কি, লিনিয়ার ব্রাঞ্চ পলিমারের মধ্যে ব্যাপারটা হচ্ছে লিনিয়ার হচ্ছে এরকম লম্বা লম্বা চেন তৈরি করে, প্যারালাল চেন হইতে পারে, এরকম চেন তৈরি করে। তা অনেক সময় দেখা যায় এইসব চেনের মধ্যে হচ্ছে গিয়ে আমার সেকেন্ডারি একটা বন্ড থাকে। আর যখন হচ্ছে এই চেইন টাইপের বন্ড তৈরি করতেছে, তখন এটাকে আমরা নর্মালি বলে হচ্ছে প্রাইমারি বন্ড। এবং এই যে দুইটা চেনের মধ্যে, পাশাপাশি দুইটা চেনের মধ্যে যে বন্ড তৈরি হয়, সেগুলোকে আমরা বুঝতেছি হচ্ছে সেকেন্ডারি বন্ড। এখন ব্যাপারটা হচ্ছে আমার যে একটা প্লাস্টিকের স্ট্রেংথের কথা বলি, এই স্ট্রেংথটা আসে হচ্ছে নর্মালি এই বন্ডিংয়ের উপরে। তো দেখা যায় যেটা যে থার্মো সেটিং আর থার্মো প্লাস্টিকের কথা যেটা বলতেছিলাম, নর্মালি দেখা যায় হচ্ছে কি থার্মো সেটিংয়ের যে বন্ড, সেই বন্ডের স্ট্রেংথটা অনেক হায়ার হয়। কারণ কি, মেইন রিজনটা হচ্ছে গিয়ে আমার যে বন্ডিংগুলো হয় থার্মোসেটে, সেটা মেইনলি হচ্ছে গিয়ে এরকম ব্রাঞ্চ মানে হচ্ছে সাইডে, মানে জিনিসটা হচ্ছে এরকম এক লাইন বরাবর না হয়, অনেক সময় দেখা যায় যে সাইড বরাবর হচ্ছে গিয়ে আমার সে কার্বনের যে লিঙ্কগুলো, সেই লিঙ্কগুলোর সাথে হচ্ছে সে বন্ডিং তৈরি করতেছে। তো তখন দেখা যায় যে এটা হচ্ছে প্রচুর ব্রাঞ্চিং হয় এবং তার স্ট্রেংথটা বাড়ে। এবং স্ট্রেংথ বাড়ার মেন রিজন হচ্ছে সে কী করে অ্যাকচুয়ালি, তখন ধরেন কোনো একটা ফোর্স আসলো, সে ফোর্সটাকে অপোজ করতে পারে, শিয়ার হয় না সহজে, বা এই ধরনের ফেলিওর হওয়ার সম্ভাবনা কমে আসে, ডিফরমেশন হইতে বাধা দেয়, ক্র্যাক হইতে বাধা দেয়। তো এখান থেকে হচ্ছে ব্রাঞ্চিংয়ের সুবিধাটা আসে হচ্ছে ওইখান থেকে। এখন ব্যাপার হচ্ছে আপনাদের এই চেইনের লিঙ্ক যত লম্বা হবে, তত হচ্ছে কি আমার পলিমারের স্ট্রেংথ তত বাড়বে। আর আমার হচ্ছে গিয়ে ধরো এরকম যদি ব্রাঞ্চিং হয়, তাহলে ওইটা হচ্ছে ভাঙতে আগের চাইতে আরও বেশি পরিমাণে ব্রাঞ্চিং। তো এই হচ্ছে আমাদের বন্ডিং এর কথা। এই বন্ডিং এর আরেকটা পোর্শন যেটা আছে, যেটার কথা আপনাদেরকে আমরা বলছিলাম, যে ক্রস লিঙ্কিং। ও, এই ক্রস লিঙ্কিং এর ব্যাপারটা হয় যেটা যেটা হচ্ছে মেইনলি হচ্ছে এটা পার্টিকুলারলি থার্মোসেটিং প্লাস্টিকগুলোতে দেখা যায়। এবং এই থার্মোসেটিং প্লাস্টিকে যখন হচ্ছে এই ধরনের ক্রস লিঙ্কিং হয়, তো বুঝলেন ক্রস লিঙ্কিং মানে হচ্ছে দুইটা ধরেন চেইনের মধ্যে ডিফারেন্ট ওয়েতে হচ্ছে গিয়ে এই ধরনের বন্ড ফর্ম করতেছে, ইন্টারলিঙ্ক তৈরি করতেছে। এই জিনিসটা থাকার কারণে সুবিধা যেটা, এদের স্ট্রেংথ অনেক বেড়ে যায়, এটা হার্ডনেস বাড়ে, স্ট্রেংথ বাড়তেছে, ডাইমেনশনাল স্ট্যাবিলিটির কথা বলছে, মানে সহজে হচ্ছে ডিফরমেশন হচ্ছে না, সবই ঠিক আছে। বাট এটার উপর ঝামেলাটা কি, এটা হচ্ছে নর্মালি যখন থার্মোস্টেটে ওই যে যখন ভাঙার টেন্ডেন্সি হয়, মানে আমরা যখন অনেক টেম্পারেচার দিই এবং তখন হচ্ছে ক্রস লিঙ্কগুলো ভাঙে। এই রিজনে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজন, যে রিজনে হচ্ছে গিয়ে আমরা থার্মোস্টেটকে রিসাইকেল করতে পারি না। তো আমরা যদি প্রাইমারিলি খুব বেসিক জিনিস বুঝতে চাই, তাহলে মোটামুটি আমরা প্লাস্টিকে মানে অ্যাপ্লিকেশনের বাইরে যদি আমরা বুঝতে চাই, কারণ এটা মানে কেমিক্যাল অনেক প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো নর্মালি হচ্ছে আমরা যখন জিনিসগুলো বানাইতে যাই, প্লাস্টিক বানাইতে যাই, তখন আমাদের কনসার্ন হইতে হবে। বাট মেইনলি আমরা চিন্তা করতেছি এটার অ্যাপ্লিকেশন নিয়ে, তার মানে প্লাস্টিককে ইউজ করে আমরা কি কাজ করতে পারি সেটা নিয়ে। তো সেই হিসাবে আমাদের জন্য এইটুকু বেসিক জানাটা এনাফ। এখন আমরা যদি প্লাস্টিককে
কী কী কাজ করতে পারি বা কী কী ধরনের আমরা এটা প্রোডাকশন প্রসেসে ইউজ করতে পারি প্লাস্টিকে, সেটা চিন্তা করি, তাহলে নর্মালি আমরা অ্যাকচুয়ালি কোন ধরনের প্রসেস কার জন্য ইউজ করবো সেটা ডিপেন্ড করেছে আমরা প্লাস্টিকের টাইপ কী সেটা, প্লাস হচ্ছে আমি যে পার্টটা বানাইতে চাচ্ছি সেই পার্টের টাইপ কীরকম। তো নর্মালি যেই কমন যে প্রসেসগুলো আমরা দেখি সেই প্রসেসগুলো কী কী, এক্সট্রুশন প্রসেস। আপনার আমার মনে হয় এই প্রসেসটা নাম এখন শুনেন নাই, বাট এই জিনিসটা খুব কমন একটা প্রসেস। এটা আমি জানি না আপনাদেরকে মেটাল প্রসেসিংয়ের সম্ভবত এটা পড়ানোর কথা না, এটা একটু হায়ার স্টেজে পড়ানো হয়। তো এক্সট্রুশন প্রসেসের ব্যাপারটা হচ্ছে আপনি কোনো, আমরা এটা ডিটেলস দেখবো একটু পরে যদিও, আজ তখনই বলবো না হয়। তারপর হচ্ছে ল্যামিনেশনের কথা বলা হচ্ছে। ল্যামিনেশন মানে হচ্ছে শিট বানানোর ক্ষেত্রে থার্মাল ফর্মিং, এটা হচ্ছে ওই ল্যামিনেশনের যে শিট বানানো হয় সেটাকে ইউজ করে তারপরে ফর্ম করা হয়, এটা আমরা একটু ডিটেলস দেখবো। ফোমিং, এটা হচ্ছে কি একটু লাইট ফর্ম বানানো, এটা আমরা ওইভাবে দেখবো না, বাট জিনিসটা খুব ইন্টারেস্টিং। মোল্ডিং, এটা আমরা অনেক বেশি ডিটেলস পড়বো। এক্সপানশন প্রসেস, এটা হচ্ছে ব্লো মোল্ডিংয়ের মতো, মোল্ডিংয়ের মধ্যেও অনেক সময় দেখানো যায়। সলিড ফেজ ফর্মিং, ওই সিন্টারিং প্রসেসও সাথে মেলানো যায়। আমরা কিছু জিনিসের ডিটেলস পড়বো, তখন ওইগুলো বোঝার ট্রাই করবো। আর কাস্টিং তো আপনারা জানেন, মানে মেটালে যেরকম কাস্টিং পসিবল, এটা আমরা প্লাস্টিকের ক্ষেত্রেও দেখি। স্পেনিং, এটাও কাইন্ড অফ মোল্ডিং প্রসেসের সাথে মিল আছে। তো এই যে আমরা মোল্ডিং প্রসেসের কথা বলতেছি, মোল্ডিং প্রসেসটাকে আমরা আবার ডিটেলস পড়তে যাব, তখন এখানে আমরা এই কিছু ভাগ দেখবো আর কি। ট্রান্সফার মোল্ডিং, ব্লো মোল্ডিং, কম্প্রেশন মোল্ডিং, ইনজেকশন মোল্ডিং। এর মধ্যে ইনজেকশন মোল্ডিং মেশিনটা আপনাদের আমাদের অলরেডি আমাদের ভার্সিটিতে আছে, এবং পরবর্তীতে আপনাদের ল্যাবে, এই ল্যাবে দেখানোর কথা ছিল আপনাদের 2-1-এর ল্যাবে। যদি মানে করানো পরবর্তী সময়ে পসিবল হলে, যদি না দেখানো হয় একটু কাইন্ডলি দেখে নেবেন। তো এই যে আমরা থার্মোপ্লাস্টিকের কথা বলতেছি, এই নর্মালি থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে হচ্ছে এই ইনজেকশন মোল্ডিং, এক্সট্রুশন, ব্লো মোল্ডিং, এগুলো বা ক্যালেন্ডারিং, এগুলো খুব বেশি ইউজ হয়। আর থার্মোসেটের বেলায় কম্প্রেশন মোল্ডিংটা খুব ওয়াইডলি ইউজ হয়। এবং কম্প্রেশন মোল্ডিং, আমরা যে থালা বাটি বাসনের কথা বলছিলাম, এই জিনিসগুলো হচ্ছে নর্মালি হচ্ছে কম্প্রেশন মোল্ডিং করে করা হয়। কীরকম, এখানে হচ্ছে ধরুন পাউডার ইউজ, আমরা মোল্ডিংয়ে দেখবো জিনিসটা, পাউডার দিয়ে তারপর হচ্ছে ছাঁচের মধ্যে পাউডার রেখে দুই পাশ থেকে হিট এবং প্রেশার একসাথে অ্যাপ্লাই করা হয়। তারপর হচ্ছে সেখানে যে ক্রস লিঙ্কিং অন্যান্য বন্ডিং ক্রিয়েট হয়, দেন হচ্ছে গিয়ে আমরা আমাদের ফাইনাল শেপটা পেয়ে যাই। তো এখানে আমার ওই প্রসেসগুলোর কথা বলা আছে আর কি, যে সো আমরা হচ্ছে এখন ডিটেলস দেখা স্টার্ট করবো। ফার্স্ট যে আমরা পোর্শনটা দেখবো সেটা হচ্ছে এই এক্সট্রুশন প্রসেস। সো এক্সট্রুশন প্রসেসের ব্যাপারটা বুঝতে গেলে আপনাদেরকে আমার এখানে অনেক কিছু বলা আছে। অনেক কিছুর আগে আমি জাস্ট একটা জিনিস বলি, আমরা জাস্ট এই অংশটার কথা বলি। ধরেন আমার প্লাস্টিক হচ্ছে চারকোনা একটা ব্লক বানাবো আমি অনেক লম্বা করে, ঠিক আছে? আমি চাচ্ছি ধরেন 20 ফুট লম্বা একটা এরকম চারকোনা একটা বক্স হবে। জাস্ট ধরেন যদি একটু ক্রস সেকশন ধরেন এরকম, এটা কী কাজে ইউজ হইতে পারে সেটা ধরেন তর্ক সাপেক্ষ থাকলো, আপাতত বোঝার জন্য। এখন কথা হচ্ছে, আমি যদি এই চারকোনা এই জিনিসটা বানাইতে চাই এরকম লম্বা করে, কী কী ওয়ে হইতে পারে? একটা হইতে পারে কাস্টিং, যে আমি একটা ছাঁচ বানাইলাম, ছাঁচের মধ্যে প্লাস্টিক থাকলাম। কিন্তু কথা হচ্ছে এরকম যদি হাজার হাজার বানাইতে হয়, আমাকে অনেক পিস বানাইতে হয়, তাহলে এরকম কয়টা ছাঁচ বানাবো আমি? ডিফিকাল্ট। তো আমি তাহলে কী করতে পারি, আরেকটা হয়ে কী হইতে পারে, আমি কি এমন কোনো প্রসেস বের করতে পারি কিনা যেখানে ধরেন হচ্ছে এই জিনিসটা কন্টিনিউয়াসলি এই শেপ নিয়ে বের হইতে থাকবে। সো এরকম একটা প্রসেস যদি আমি করতে চাই, তাহলে আমার কী করা লাগবে? ধরেন আমার এই পাশটা জিনিসটা ধরেন সার্টেন টাইমে একটু নরম করে, প্লাস্টিককে আমি নরম করলাম, নরম করে তারপরে ধরেন এরকম চারকোনা একটা ওপেনিংয়ের মধ্যে দিয়ে প্রেশার দিলাম। তখন কী হবে, যেহেতু নরম জিনিসটা, তখন কী হবে, যখন বের হবে এই পাশ দিয়ে, বের হওয়ার সময় কী হবে, তাহলে এটা যে ক্রস সেকশনটা তাহলে কী হবে, আমার এই ছাঁচের ক্রস সেকশনের মতো হয়ে যাবে। এবং যখন এই পাশ থেকে আমি তাকে হচ্ছে প্রেশার দিতে থাকবো, ধাক্কা দিতে থাকবো, তখন কি এই পাশ দিয়ে হচ্ছে লম্বা হয়ে সে বের হইতেই থাকবে চারকোনা অবস্থায়। এবং আমার যতটুকু লম্বা দরকার ততটুকু লম্বা পোর্শন নিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি ধরেন কেটে দিলাম। সো এই যে জায়গাটা, এই জায়গাটাতে হচ্ছে ডাই বসানো থাকে, এবং ডাইয়ের যে ক্রস সেকশন, যদি এটা চারকোনা বসাই তাহলে চারকোনা বের হবে, যদি আমি গোল বসাই তাহলে গোল শেপ বের হবে, যদি আমি ধরেন এরকম খুব র্যান্ডম আরবিটারি শেপ বসাই তাহলে এই শেপই বের হইতে থাকবে।
তার মানে ব্যাপারটা কি, আমাকে কী করা লাগবে, আমাকে হচ্ছে প্লাস্টিকটাকে নরম করে সামহাও বা মেল্ট করে আমাকে হচ্ছে কি এরকম ডাইয়ের মধ্যে দিয়ে, আমি যেহেতু একে ফ্লো করাইতে যাচ্ছি, কারণ আমরা জানি কি প্লাস্টিক নর্মালি যখন আমরা নর্মাল টেম্পারেচারে দেখি সে শক্ত, সো এই অবস্থায় তো আমি তাকে শেপ দিতে পারবো না। সো আমি কী করবো, একে টেম্পারেচার দিয়ে নরম করে মেল্ট করে বা সফট করে তারপরে হচ্ছে একে প্রেশার দিব। যে প্রেশারের কারণে হচ্ছে সে কী হবে, আমার যে ডাই থাকবে, ডাইয়ের মধ্যে আমার একটা সার্টেন শেপ দেওয়া থাকবে। এই শেপের মধ্যে দিয়ে যখন পাস হবে, তখন আমি যেই শেপ চাচ্ছি সেই শেপে আমি প্রোডাক্ট পেয়ে যাচ্ছি। এবং মজার ব্যাপার কী হচ্ছে, আমার হচ্ছে একটা না লম্বা করে আমি প্রোডাক্ট পাইতে থাকবো। তো এটা অ্যাপ্লিকেশন কই আমরা দেখি নর্মালি, আমরা যে বাসা বাড়িতে পাইপ দেখি, প্লাস্টিকের পাইপ, অনেক লম্বা লম্বা পাইপ হয় না, পসিবল হয়। আবার চাইলে জিনিসগুলোকে কেটে আমরা ছোটো করতে পারি আমাদের ইউজ অনুযায়ী, কিন্তু নর্মালি যখন এরকম ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বানানো হয়, অনেক লম্বা করে অনেক পাইপ একসাথে বানানো হয়, তখন নর্মালি এই ধরনের এক্সট্রুশন প্রসেসের মধ্যে দিয়ে জিনিসটা বানানো হয়। তো এক্সট্রুশন প্রসেস, এক্সট্রুড করা মানে কি, ধর আমরা যদি কোনো কিছু থেকে এরকম টেনে লম্বা করে বের করি। আচ্ছা, তাহলে এবার আমরা একটু প্রসেসটা বোঝার ট্রাই করি যে আমরা এটা কীভাবে করতে পারি। ব্যাপার হচ্ছে, আমরা তো এইটুকু মোটামুটি শিওর এখন যে আমাদের ইয়ে লাগবে, কী বলে এটাকে, প্লাস্টিকটাকে নরম করে নেওয়া লাগবে। তো নরম করার জন্য তার আগে আমরা যেটা করি, আমরা যখন হচ্ছে এখানে প্লাস্টিকটা দিই, নর্মালি এটা হচ্ছে আমরা প্যালেট আকারে দিই, মানে ছোটো ছোটো গুঁড়া বা প্লাস্টিক গুঁড়া হিসাবেও দিতে পারি। আমরা নর্মালি যেটা করি, আমরা কী করি, প্লাস্টিকের সাথে আমরা যে যদি কালার দেওয়া না থাকে, আমরা যদি পার্টিকুলার কোনো কালার চাই, সেক্ষেত্রে যে কালার, সেই কালারের পিগমেন্ট, তারপরে প্লাস্টিকের প্রপার্টি চেঞ্জ করার জন্য অনেক সময় এটার সাথে অ্যাডিটিভ ইউজ করা হয়, যেগুলোকে বলা হয় হচ্ছে পারফরমেন্স অ্যাডিটিভ। এগুলো ইউজ করে সব মিক্স করে আমরা এই হপারের মধ্যে ফেলাই। হপারের মধ্যে দিলে কি হয়, হপার থেকে নিচে হচ্ছে কি এই যে এক্সট্রুশন, যে আমার এখানে যে সিস্টেম দেখতেছি, সেই সিস্টেমের ভেতরে আসে। এখন এই এক্সট্রুশন সিস্টেমটা কি, সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। দেখেন এখানে একটা এক্সট্রুশনের স্ক্রু আছে, এই স্ক্রুটা হচ্ছে রোটেট করে। এই স্ক্রুটা যখন রোটেট করে, এই রোটেশনের কারণে আমরা রিয়েল লাইফে কী দেখি, স্ক্রু ঘুরাইলে স্ক্রুর সামনের দিকে যায় যেরকম, এরকম যখন আমরা এই স্ক্রুটা রোটেট করে এক জায়গায়, তখন কি হয়, এই যে আমরা এখানে উপরে যে অংশটা দেখতেছি, ফ্ল্যাঞ্জ বলে যেটাকে, এই ফ্ল্যাঞ্জের গায়ের সাথে এটা রোটেট করার কারণে যেটা হয়, এই ম্যাটেরিয়ালটা এই ভিতর দিয়ে সামনের দিকে মুভ করতে থাকে। তো যখন সামনের দিকে মুভ করে, আপনারা এখানে অ্যাকচুয়ালি বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তার আমি একটু দেখি এটাকে জুম করা যায় কিনা। আপনারা যদি এখন একটু খেয়াল করেন, এখানে একটু জুম করি, তাহলে জিনিসটা বুঝতে আপনাদের একটু সুবিধা হবে। আচ্ছা, আর হচ্ছে না। সো এখানে একটু খেয়াল করেন, এখানে আমার যে থিকনেস দেখতেছেন বা গ্যাপ দেখতেছেন, আর এখানে যে গ্যাপ দেখতেছেন এই গ্যাপটা এখানে যত সামনে যাচ্ছে, গ্যাপটা গ্র্যাজুয়ালি কমে আসছে। ব্যাপারটা যেটা হয়, এক তো হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালকে পুশ করতেছে সামনের দিকে, একই সাথে আমার হচ্ছে কি এখানে ক্রস সেকশন কমে আসতেছে, ফলে যেটা হয় কি, এখানে হচ্ছে ফ্রিকশনের অ্যামাউন্টটা ম্যাটেরিয়ালের সাথে ম্যাটেরিয়ালের সাথে এই উপরে যে ব্যারেলের কথা বলা হচ্ছে, যে এই এনক্লোজার, এই এনক্লোজার, এদের মধ্যে হচ্ছে ফ্রিকশনের অ্যামাউন্টটা হচ্ছে অনেক বেড়ে যায়। যখন বেড়ে যায়, তখন যেটা হয়, নর্মালি কি দেখছি, ফ্রিকশন করলে ম্যাটেরিয়ালে হিট জেনারেট হয়, এখানে একদম সিমিলারলি একটা হিট জেনারেট হয়, সেটাকে আমরা বলি হচ্ছে শিয়ার হিটিং। আমরা একটা ভিডিও প্রসেস দেখব, তখন এটা জিনিসটা জাস্ট মাথায় রাখেন। জিনিসটা কি, এখানে হচ্ছে আমার হচ্ছে স্ক্রুর সাথে আর আমার যে ব্যারেল, সেই ব্যারেলের সাথে হচ্ছে গ্যাপটা বেশি, যত সামনে আগাচ্ছে গ্যাপ কমে আসতেছে। কমে আসার কারণে যেটা হচ্ছে, প্রেশার প্লাস ওই ব্যারেল এবং স্ক্রু এবং ম্যাটেরিয়ালের নিজের মধ্যে আমার হচ্ছে ফ্রিকশন এমন বেড়ে যাওয়ার কারণে তাদের মধ্যে শিয়ার হিটিং হয়, এই যেটা আমার ম্যাটেরিয়ালকে সফট করে। কিন্তু দেখা যায় কি, এটা এনাফ না। তখন কি করা হয়, সাথে হচ্ছে এক্সট্রা বাইরে থেকে হিট দেওয়া হয়। সেই হিটটা কিসের মাধ্যমে দেওয়া হয়, দেখেন এই যে গায়ে দেখতেছেন লাল লাল কিছু জিনিস দেওয়া আছে, এই জিনিসগুলো হচ্ছে হিটার। ঠিক আছে, এটা কি করে, এটা হচ্ছে এটা হচ্ছে কয়েল দেওয়া আছে ভিতরে, ইলেকট্রিসিটি পাস করলে তখন কি হয়, হিট জেনারেট হয় অনেক। ওই হিটটা এই ব্যারেলের মধ্যে দিয়ে আমার এই ম্যাটেরিয়ালের মধ্যে চলে আসে, ফলে কি হয়, এই হপার থেকে যখন এইরকম সামনে আগাইতে থাকে, সে আস্তে আস্তে কী হইতে থাকে, মেল্ট হইতে থাকে। এখন খেয়াল করে দেখেন, এখানে অনেক কিছু বলা আছে, আপনাদের মেনলি যে জিনিসটা বোঝা লাগবে সেটা হচ্ছে হপার।
থ্রাস্ট বিয়ারিং আছে, বিয়ারিংয়ের কাজ আপাতত না বুঝলে সমস্যা নেই, এটা আমাদের এই প্রসেসের সাথে রিলেটেড না, এটা হচ্ছে আমাদের এই পুরো মেশিনের স্ট্যাবিলিটির জন্য লাগে, সেটা অন্য হিসাব, আমরা ওইটাতে যাব না। সো হপারের মধ্যে দিয়ে আমি হচ্ছে ম্যাটেরিয়াল দিলাম, তারপরে হচ্ছে এখানে আমি স্ক্রুটা এমনভাবে বানানো যে তার মধ্যে এমনিতেই কিছু পরিমাণ হিট জেনারেট হচ্ছে, সো ওটাও আমি বুঝলাম। এরপর হচ্ছে আমরা বাইরে থেকে এক্সট্রা হিট দিচ্ছি, কীভাবে দিচ্ছি, এই গায়ের মধ্যে হচ্ছে হিটার আছে, সেই হিটার থেকে হিট জেনারেট হবে, যেটা হচ্ছে পাস হবে। এর বাইরে সামনে আর কিছু প্রশ্ন আছে, ওটা আমরা একটু পরে দেখি, কিন্তু এই যে আমার যে টোটাল প্রসেসটা, হপারে দিলাম সলিড জিনিস, কিন্তু যখন এখানে হচ্ছে আমার এই স্ক্রুর মাথা দিয়ে সামনে আগাবে, তখন বের হবে হচ্ছে গিয়ে একটা লিকুইড বা মোল্টেন স্টেট। সেটা কিভাবে হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের কনসার্ন, দুইটা জিনিস, একটা হিটিংয়ের সোর্স, একটা হচ্ছে গিয়ে শিয়ার হিট, আরেকটা হচ্ছে আমি যে এখানে হিটার থেকে হিট দিচ্ছি। সো এখানে যে টোটাল প্রসেসটা হয়, এই প্রসেসটা হওয়ার উপর ডিপেন্ড করে আমরা এই টোটাল স্ক্রুর এই জিনিসটাকে আমরা টোটাল হচ্ছে গিয়ে 3 ভাগে ভাগ করতে পারি বা 3টা জোনে ভাগ করতে পারি। দেখেন কি বলতেছে, একটা হচ্ছে ফিড জোন, তার মানে এখানে মেইনলি হচ্ছে এই পোর্শনটা হচ্ছে ম্যাটেরিয়ালটা সামনে আগানো বা ফিডিং হয় এই ফুল প্রসেসের জন্য, সেই পোর্শনটার কথা বলা হচ্ছে। এরপরে দেখেন পরের জোনটাকে কী বলা হচ্ছে, মেল্টিং জোন। এখান থেকে অ্যাকচুয়ালি হচ্ছে মেল্টিংটা স্টার্ট হয়। দেখেন ক্রস সেকশন স্টার্ট হওয়া চেঞ্জ হলো, সো মেল্টিংটা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম। যখন মেল্টিং হচ্ছে তখন কী হচ্ছে, ওই শিয়ার হিটিং প্লাস হচ্ছে আমার এই যে উপরে যে হিটার আছে, দুইখান থেকে আমরা হিট পাই। এরপরের পোর্শনটা দেখেন, এই জিনিসটা একটু মজা, কি বলছে, মেল্টিং অ্যান্ড পাম্পিং জোন, মানে মেল্টিং প্লাস পাম্পিং দুইটা হয়। পাম্প করা মানে কি, কোনো কিছুর উপর প্রেশার জেনারেট করা, যেমন আপনাদের বাসা বাড়িতে পাম্প কী করে, প্রেশার দিয়ে পানিকে নিচে থেকে উপরে পাঠায়। সো ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে যখন এরকম ক্রস সেকশন কমে আসতেছে, অ্যাট দ্য সেম টাইম আমি হচ্ছে স্ক্রু রোটেট করতেছে, দুইটা মিলে যেটা করে সেটা হচ্ছে ম্যাটেরিয়ালকে সামনের দিকে সিরিঞ্জ দিয়ে যেরকম পুশ করলে একটা প্রেশার ক্রিয়েট হয়ে সামনে ম্যাটেরিয়াল খুব দ্রুত চলে আসে, এখানে ওইরকম একটা ইফেক্ট তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে পাম্পিং অ্যাকশন। তারপরে দেখেন এখানে সামনে একটা ব্রেকার প্লেটের কথা বলা হচ্ছে, এবং ব্রেকার প্লেটের ঠিক আগে আরেকটা জিনিস থাকে যেটাকে বলা হয় ফিল্টার স্ক্রিন। এটার মেইন রিজনটা হচ্ছে, এই দুইটা জিনিসের মেইন রিজন হচ্ছে, অনেক সময় দেখা যায় কি, ধরেন মেল্টিং হওয়ার পরে কিছু পরিমাণ দানা থেকে যেতে পারে বা কিছু ম্যাটেরিয়াল আনমেল্টেড অবস্থায় থেকে যেতে পারে, সেটা যাতে পাস না হয়, ম্যাটেরিয়ালের মধ্যে না যায়, শুধুমাত্র মেল্টেড পোর্শনটাই যাতে যাইতে পারে, সেই জন্য হচ্ছে এই ফিল্টার স্ক্রিন আর ব্রেকার প্লেটটা ইউজ করা হয়। ফলে এখানে এই স্ক্রু জোনটা পার হওয়ার পরে আমার হচ্ছে শুধুমাত্র মেল্টেড ম্যাটেরিয়ালটাই আসে, এবং এখানে মানে ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু ডিফারেন্ট টাইপের ডাই ইউজ করি এবং ডিফারেন্ট শেপের ডাই ইউজ করি, সেটার জন্য আর কি মাঝখানে একটা বাফার হিসাবে অ্যাডাপ্টার ইউজ করা হয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে সিস্টেমটা, সেই সিস্টেম। তো প্রসেস এখানে এই জিনিসগুলোই হচ্ছে এখানে মেইনলি এখানে বলা আছে। তো এক্সট্রুশনটা হচ্ছে খুব ভার্সেটাইল একটা প্রসেস এই হিসাবে যে আপনি চাইলে শুধু এক্সট্রুশন করে প্রোডাক্ট বের করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম আপনি এক্সট্রুশন করে যেহেতু ম্যাটেরিয়াল মেল্ট হচ্ছে, এই এক্সট্রুশন প্রসেসের পরে আপনি এখানে ডাই ইউজ না করে এই এক্সট্রুডেড এখানে যে মেল্ট হওয়া যে ম্যাটেরিয়ালটা, সেই সফট হয়ে আসা ম্যাটেরিয়ালটা, সেটাকে অন্য কোনো প্রসেস প্লাস্টিক প্রসেসিংয়ের জন্য ইউজ করতে পারেন। যেমন আপনি চাইলে এটাকে ক্যালেন্ডারিংয়ে ইউজ করতে পারেন, যেটা আমরা ইমিডিয়েট একটু পরেই দেখব। অথবা আমরা যখন মোল্ডিং করবো, এই যে ইনজেকশন মোল্ডিংয়ের কথা বলেছিলাম, ইনজেকশন মোল্ডিং মেশিনের মধ্যে এই এক্সট্রুশন প্রসেসে এই ফুল পোর্শনটা থাকে, জাস্ট ডাই থাকে না, ডাইয়ের মানে ডাইটা হচ্ছে অন্যভাবে ইউজ হয়, সেটা আমরা যখন ইনজেকশন মোল্ডিং দেখবো তখন বুঝতে পারবো। এবং সেটার জন্য আমাদের অন্য একটা কনসেপ্ট লাগে, আমরা এটা যখন আমরা মোল্ডিং করবো তখন এটা দিয়ে আমরা কথা বলবো যে কাস্টিং আর মোল্ডিং মেইন ডিফারেন্সটা কোথায়। আচ্ছা, সো আমরা একটা ভিডিও দেখার ট্রাই করি যে জিনিসটা কীভাবে কী হচ্ছে। Now let's look at the inside of an extruder to see the rotation of the screw. The plastic raw material in this hopper travels by gravity to the feed throat and drops onto the rotating screw. The rotation of the screw conveys the plastic forward through the heated barrel. As the plastic is conveyed forward along the screw, the channel depth decreases, forcing the plastic through a smaller area. The combination of compression and screw rotation causes friction which generates heat. This is called shear heating.
This heat, along with the heat from the barrel heating system, melts the plastic. By the time the plastic is conveyed to the end of the screw, it should be well mixed and at a proper temperature and pressure needed by the die. The plastic is called a melt at this stage. Beyond the screw, there can be a screen pack. The screen pack is a set of wire mesh filters that the plastic must flow through. The screens are typically from 20 to 100 mesh, which indicates the wires per inch. The screen pack is supported by a breaker plate, which is a sturdy metal plate with many holes for the plastic to pass through. The screen pack filters contaminants from the melt. The screen pack must be set in place with a coarsest screen next to the breaker plate, so each screen can support a finer one. আচ্ছা, আমাদের বাকি যে পোর্শনটা অতটা ডিটেলসে না বুঝতে হবে, আপনারা মেইন যে পোর্শনটা এটা কথা বুঝতে আমরা যদি খেয়াল করে থাকেন, হপার থেকে আমি ম্যাটেরিয়াল দিলাম, গ্র্যাভিটির মাধ্যমে নিচে আসলো এবং আমরা দেখছি জিনিসটা যে যখন হচ্ছে স্ক্রুটা হচ্ছে রোটেট করতেছে তখন দেখেন জিনিস দেখে কি মনে হচ্ছে এটা সামনের দিকে আগায় যাচ্ছে না। এটা একটা প্রিন্সিপাল আছে, এই জিনিসটা আপনারা আপনাদের থিওরি অফ মেশিন যদি যখন পড়বেন তখন জিনিসটা দেখতে পাবেন। এটা হচ্ছে স্ক্রু প্রিন্সিপাল বলে আর কি, যে কেউ একজন রোটেট করলে সেখানে একটা ট্রান্সলেশন মুভমেন্ট তৈরি হয়, আইদার স্ক্রু নিজে ট্রান্সলেট করে বা সামনে আগায়, অথবা এটা গায়ে যদি কেউ লেগে থাকে তাহলে সেটাকে সে সামনে ফরওয়ার্ড একটা মোশন দিতে পারে। সো সিমিলার ওয়েতে হচ্ছে এখানে ম্যাটেরিয়ালটা সামনে আগে যাচ্ছে। তো বাকি যে পোর্শনের কথা বললাম যে দেখেন থিকনেস বা গ্যাপে একটা ডিফারেন্স আছে, যার কারণে হচ্ছে কম্প্যাক্ট হয়ে ম্যাটেরিয়ালের ফ্রিকশনের কারণে হিট জেনারেট হয়, যেটাকে শিয়ার হিট বলে। প্লাস এই লাল যে পোর্শন সেখান থেকে হচ্ছে গিয়ে আমার টেম্পারেচার আসে, যেটা হচ্ছে আমার পুরো ম্যাটেরিয়ালটাকে মেল্ট করতে হেল্প করে। তো এই হচ্ছে গিয়ে আমাদের এক্সট্রুশন যে প্রসেস, সেই এক্সট্রুশন প্রসেস এটা আমার হোপফুলি আপনাদের বুঝতে প্রবলেম হওয়ার কথা না। তারপরেও যদি প্রবলেম হয় আমরা নেক্সট ক্লাসে আবার যখন এটা নিয়ে কথা বলবো তখন আমাকে কোশ্চেন করেন। আচ্ছা, এরপর যে প্রসেস এটাকে বলা হয় হচ্ছে ল্যামিনেশন বা ক্যালেন্ডারিং প্রসেস। এই ল্যামিনেশন বা ক্যালেন্ডারিং যে প্রসেস, এখানে মেইন যে প্রোডাক্টটা আমরা বানাই, এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে নর্মালি আমরা শিট মেটাল বানাই, সরি মেটাল বলতেছি এখানে, প্লাস্টিকের শিট বানাই। তো এখানে যেটা হয়, আমরা যে পলিথিন ব্যাগগুলো দেখি, পলিথিন ব্যাগগুলো যদিও ব্লো মোল্ডিং করে বানানো হয়, বাট ওই ব্লো মোল্ডিংয়ের আগে যে ম্যাটেরিয়ালটা পাতলা করে নেওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আসে হচ্ছে গিয়ে এই ল্যামিনেশন প্রসেস থেকে বা ক্যালেন্ডারিং প্রসেস থেকে। নর্মালি যেটা হয় এখানে, এটা হচ্ছে একদম ফুললি লিকুইড না, একটু লিকুইডের চাইতে একটু আগে একটু সলিড অবস্থায় থাকতে হচ্ছে যে প্লাস্টিকটা, সেই মোল্ডেন প্লাস্টিক বা ওয়ার্ম প্লাস্টিককে হচ্ছে গিয়ে এরকম রোলারের মধ্যে ঢেলে দেওয়া হয়। সেটা ওই এক্সট্রুশন প্রসেস থেকেও আসতে পারে। আমি এমনিতে অন্য কোনো প্রসেসও ম্যাটেরিয়ালটাকে হিট দিয়ে সফট করে নিতে পারি, ডিপেন্ড করে। বাট ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে আমার এই যেটা বলছিলাম যে এই প্রসেস এই এক্সট্রুশন প্রসেসটা ভার্সেটাইল এই কারণে যে এখানকার আউটপুট দিয়ে আমি ডিরেক্ট প্রোডাক্ট না বানাই, আমি অন্য প্রসেসের ইনপুট হিসাবেও ম্যাটেরিয়ালকে প্রিপেয়ার করে নিতে পারি। তো এখানে যেটা হচ্ছে, আমার দুটো রোলারের মধ্যে দিয়ে ম্যাটেরিয়াল পাস হচ্ছে, এরকম অনেকগুলো সাবসিকুয়েন্ট রোলারের মধ্যে দিয়ে যখন পাস হইতে থাকে, আমার যে এর যে থিকনেস, এখানে যে থিকনেস আর এখানে থিকনেস, একটা বুঝতে পারছেন একটা সার্টিন রিডাকশন আছে। তো ব্যাপারটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমার ওই কারেক্ট যে থিকনেস বা যেটা আমার দরকার এই থিকনেস পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি ডিফারেন্ট রোলারের মধ্যে দিয়ে পাস করি। এবং এই রোলের মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপটাই ধরেন এই রোলের মধ্যে এই যে গ্যাপটা, এই গ্যাপটা অ্যাকচুয়ালি ডিটারমাইন করতেছে হচ্ছে প্রতি স্টেপে আমার থিকনেসের অ্যামাউন্টটা কী হচ্ছে। এটা মেটালের বেলা এই ধরনের একটা প্রসেস আছে, এই প্রসেসটাকে বলা হয় রোলিং প্রসেস, যেটা দিয়ে শিট মেটাল বানানো হয়। এটা আপনারা পড়বেন হয়তো সামনে, তখন জিনিসটা বুঝতে পারবেন। বাট আপাতত প্লাস্টিকের বেলা যখন আমরা এরকম শিটের শেপ দিচ্ছি, সেই শেপটাকে দেওয়ার প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যামিনেশন। তো এটা কোনো ভিডিও সম্ভবত এই মুহূর্তে আমার কাছে নেই, আমি তারপর আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। এরপরে যে প্রসেসটা, এই প্রসেসটা খুব মজার। এখানে হচ্ছে আপনাদের একটু আগে যে প্রসেসটা দেখলেন, এই প্রসেসটা সেই প্রসেসটা দিয়ে হচ্ছে যে আউটপুটটা আমরা পাচ্ছি শিট, প্লাস্টিকের শিট, সেই প্লাস্টিকের শিটটা ইউজ করে এখানে হচ্ছে এই প্রসেস ইউজ করা হয়। এবং এটাকে কী বলা হচ্ছে থার্মোফর্মিংয়ের রিজনটাকে, এখানে ধরুন আপনার যে শিট, প্লাস্টিকের শিট, সেটাকে কী করা হয় টেম্পারেচার তাপ দিয়ে
সফট করে নেওয়া হয়, তারপরে এটাকে আমার যে পছন্দ বা যে রিকোয়ার্ড বা দরকারি শেপ, সেই দরকারি শেপে দেওয়া হয়। এখন কথা হচ্ছে আমরা যে বলতেছি যে এটাকে আমরা হিট দিব, তো হিট যে দিব সেই হিট অতটুকু টেম্পারেচার পর্যন্ত হিট দিব। দেখেন কি বলতেছে, in thermoforming a plastic sheet is heated in an oven to the sag point. sag পয়েন্টের মানে কি, মানে হচ্ছে ধরেন আপনার যদি শীটটা এরকম একটু সুন্দর করে দিলে, ধরেন এরকম সোজা ছিল, টেম্পারেচার দিলে কি হয়, যখন জিনিস নরম হয়ে আসে তখন কি হয়, সেটা হচ্ছে কি, আর হচ্ছে কি কি মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন তার যে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটির কথা ছিল সেটা সে মেনটেন করতে পারে না, তখন কি হয়, একটু এরকম বাঁকা হয়ে আসে, নিচের দিকে নরম হয়ে ঝুলে আসে গ্র্যাভিটির টানে। কারণ কি, সে তার যে আগে যে মলিকুলার স্ট্রাকচারের যে স্ট্রেংথ ছিল সেই স্ট্রেংথটা নাই, নিচের দিকে নেমে আসে। এই যে নেমে আসলো, আগে ছিল সোজা, এখন হচ্ছে নিচের দিকে ঢলে পড়ছে, এই জিনিসটাকে বলা হয় স্যাগিং। তো বা আমরা যে রাস্তায় যে তার দেখি না, যে দুই পোলের মধ্যে তার কি থাকে, একটু ইউ শেপের মধ্যে থাকে, এই জিনিসটাকে বলা হয় স্যাগ। আর যখন এটাকে তাহলে টান টান করতে গেলে কী করা লাগে, টেনশন দেওয়া লাগে। যাই হোক, আমরা ওই দিকে না যাই, জাস্ট আপাতত কী হচ্ছে, আমরা মেল্টিং না করে কী বলা হচ্ছে, তাপ দেওয়া হয় কীভাবে, স্যাগ পয়েন্ট পর্যন্ত, মানে হচ্ছে অনেক, মানে বেশ সাফিসিয়েন্ট অ্যামাউন্টে সফট হচ্ছে এরকম অবস্থায় নিয়ে আসা হয়, বাট কী করা হয়, মেল্টিং পয়েন্টে নিয়ে যাওয়া হয় না। এরপরে যেটা করা হয়, এই প্রসেসটা এবার ম্যাটেরিয়ালটা সফট, তো এটাকে হচ্ছে এখন ডিফারেন্ট ওয়েতে আমার যে রিকোয়ার্ড শেপ, সেই রিকোয়ার্ড শেপে আমরা নিয়ে আসতে পারি। নর্মালি হচ্ছে এইসব ক্ষেত্রে ভ্যাকুয়াম ইউজ করা হয়। যদি ভ্যাকুয়াম ইউজ না করা হয় সেক্ষেত্রে নর্মালি হচ্ছে প্রেশার দেওয়ার জন্য একটা কোনো ধরনের র্যাম বা কোনো একটা প্রেশার ইউনিট ইউজ করা হয় আলাদা করে, যেটা হচ্ছে এখানে দেয়া আছে। বাকি অন্যান্য ক্ষেত্রে হচ্ছে ভ্যাকুয়াম ইউজ করা হয়। সো আমরা এটা ব্যতিক্রম, আমরা এর বাইরে এখানে যে তিনটা প্রসেস আছে, এই তিনটা প্রসেসের মধ্যে আমরা একটু ডিফারেন্সগুলো বোঝার ট্রাই করি। দেখেন, আমরা আগে হচ্ছে যদি আমাদের যে কম্পোনেন্ট সেগুলোকে আইডেন্টিফাই করি, দেখেন মোটামুটি এখানে সবগুলোর ক্ষেত্রে সবগুলো কম্পোনেন্ট উপস্থিত সামহাউ। দেখেন ফার্স্টে এটা কি বলছে, যেটা এটা বলছে একটা হিটার, লাল কালার, এটাতেও আছে, এটাতেও আছে। এখানে হচ্ছে হিটেড ম্যাটেরিয়ালটাকে ধরে নিয়ে আসা হচ্ছে কোথাও থেকে। বি বলা হচ্ছে ক্ল্যাম্প, যেখানে হচ্ছে ম্যাটেরিয়ালটাকে ধরে রাখা হচ্ছে। কিভাবে কাজ হয় এটা আমরা বলবো একটু পরে, আমরা ভিডিও দেখবো এটার উপরে, সমস্যা নেই। সি হচ্ছে প্লাস্টিক শিট, সবার কাছেই আছে প্লাস্টিক শিট, এখানে অলরেডি ভ্যাকুয়াম স্টেজে চলে গেছে, এখানে এখনও হয়নি, হবে সামনে। টি হচ্ছে বলতেছে মোল্ড, এই মোল্ডটা হচ্ছে এখানে হচ্ছে উপরে, এটাকে বলা হয় মেল মোল্ড, এটাও মেল মোল্ড, এটা ফিমেল মোল্ড। ডি আমরা দেখবো জিনিসটার সামনে। আর ফাইনালি কি বলতেছে, ভ্যাকুয়াম লাইন, তার মানে হচ্ছে আমার যে ভ্যাকুয়াম ফর্মিংয়ের কথা আমরা বলতেছি সেই জিনিসটা কি হচ্ছে ব্যাপারটা। এবার আমরা হচ্ছে প্রতিটার জন্য আলাদা আলাদা করে বলার ট্রাই করি কি হচ্ছে। ধরেন ফার্স্টে এখানে আমার যে মোল্ডের ফার্স্ট হচ্ছে এই শীটটাকে মোল্ডের উপরে বসানো হয়, বসানোর পরে তারপরে একে হিট দেওয়া হয়। হিট দেওয়ার পরে কী করা হয়, এই যে মোল্ড যেটা, মোল্ডের গায়ে আমার যে শেপটা দেওয়া আছে, আমার ফাইনাল প্রোডাক্টের শেপটা এই শেপেরই হবে। আচ্ছা, কালারটা খুব বাজে হয়ে গেছে, আরও বাজে হয়েছে। আমার যে ফাইনাল প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টের শেপ হবে এরকম, এই ভিতরের শেপের মতো। যেটা করা হয়, এই মোল্ডের গায়ে কিছু দেখেন এরকম চ্যানেল কাটা আছে। তো যখন হচ্ছে এটাকে আমরা এরকম এই যে স্যাক পয়েন্ট পর্যন্ত হচ্ছে টেম্পারেচার দিয়ে সফট করে নেব, তারপর যখন আমরা ভ্যাকুয়াম করব তখন কি হবে, সে এই যে মাঝখানে যে বাতাস ছিল, এই বাতাসটাকে যখন টেনে নিয়ে আসবে, তখন যেটা হবে, আমার যে অ্যাটমসফিয়ার, চারপাশে অ্যাটমসফিয়ার, সেটা হচ্ছে এটাকে প্রেশার দিবে। প্রেশার দেওয়ার কারণে কী হবে, সে এই যে স্যাগিং যেহেতু হয়েছে, যেহেতু সফটওয়্যার আসছে, তখন সে কী করবে, ম্যাটেরিয়ালটা টেনে নিচে নেমে এসে আমার এই মোল্ডের গায়ে যে শেপ, সেই শেপ অনুযায়ী সে হচ্ছে তখন বসে যাওয়ার ট্রাই করবে। যেটা হবে যে আমার যে মোল্ডের যে শেপ, আমার যে প্লাস্টিক বসে যাওয়ার পরে আমার একদম ঠিক হুবহু ওইটার যে উল্টা শেপটা, সেই শেপটা আমি পেয়ে যাব। তার মানে আমরা অ্যাকচুয়ালি এটা এখন ভিতরের পোর্শন দেখতেছি, এমন হতে পারে, ডিপেন্ড করে আর কি আমি মোল্ডটাকে কীভাবে ডিজাইন করছি। তো এটা নর্মালি এই ধরনের মোল্ডকে ফিমেল মোল্ড বলা হয়, এই ধরনের মোল্ডকে বলা হয় মেল মোল্ড। আমরা এইখানে যে 3 নম্বর যেটা দেখতেছি, তো এটাকে বলা হয়, এই যে প্রসেসটা আমরা দেখতেছি এটাকে বলা হচ্ছে স্ট্রেট ভ্যাকুয়াম ফর্মিং। এরপরে যেটা, এটাকে বলা হয় হচ্ছে ড্রেপ ভ্যাকুয়াম ফর্মিং। সব কিছুই সেম, বাট ব্যাপারটা হচ্ছে এখানে আমার হচ্ছে
হ্যাঁ, এটা যেরকম উপরে বাইরের দিকে মানে নেগেটিভ পোর্শনটা ছিল বা ফিমেল মোল্ড ছিল, এখানে ফিমেল মোল্ডের প্রতি মেল মোল্ড ইউজ করা হচ্ছে, মানে মোল্ডের বাইরের দিকটা হচ্ছে উপরে। সো এখানে যেটা হয়, এরকম ধর আমি টান করে বসানোর পর এটা হচ্ছে কম্পারেটিভলি একটু সফটওয়্যার প্লাস্টিকের ক্ষেত্রে ইউজ হয়। টেম্পারেচার দিয়ে একে সফট করে নিলাম। তারপরে এবার যখন আমরা ভ্যাকুয়াম করতেছি, আমার মোল্ডের ভিতরে ওই গ্যাপ থেকে যখন বাতাসটাকে টেনে নিয়ে আসছে, তার এখানে যেখানে যেখানে আমরা গ্যাপ দেখতেছি, এই গ্যাপ থেকে তখন কি হয়, আমার যে বাতাসগুলো সেগুলো হচ্ছে চলে গেলে অ্যাটমসফিয়ার এসে প্রেশার দেয়, তখন হচ্ছে এটা এই শেপ নিয়ে নেয়। অ্যাট দ্য সেম টাইম এখানে হচ্ছে যেটা আমরা করি আর কি নর্মালি, হিট দেওয়ার পরে আমরা এখানে বসানোর পর এবার হচ্ছে এই যে আমার মোল্ড, এই মোল্ডটা দিয়ে হচ্ছে নিচের দিকে নামাই নিয়ে আসি, প্রেশার দিই। প্রেশার দেওয়ার পর তারপরে আমরা ভ্যাকুয়াম করি। তখন কি হয়, ভ্যাকুয়ামের কারণে একটু প্রেশারের কারণে আমার এটা গায়ের সাথে যতটা সম্ভব লেগে থাকে। তারপর হচ্ছে যখন প্রেশার দিয়ে বাতাস বের করে নিচ্ছি, সরি ভ্যাকুয়াম করে বাতাস বের করে নিচ্ছে, তখন কি হচ্ছে আমার এই জিনিসটা হচ্ছে একদম ফুললি শেপ, যেখানে যেখানে হচ্ছে ফার্স্টে প্রেশার দেওয়ার সময় যে জায়গাগুলোতে গ্যাপ ছিল সেই জায়গাগুলো একসাথে লেগে গিয়ে একদম কমপ্লিট একটা শেপ, আমার যে মোল্ডের শেপ সেই মোল্ডের শেপের সাথে একদম মিলায় হচ্ছে গিয়ে একটা শেপ জেনারেট করে ফেলতে পারে। আমরা একটা ভিডিও দেখি, জিনিসটা একটু ক্লিয়ার হবে। Heated in a clamp frame until it's rubbery. A vacuum removes the air from under the sheet, and atmospheric air pressure stretches the sheet into the mold. Some regions stretch more than others, and this causes uneven sheet thickness. In this part, আমরা যদি এখানে একটু দেখার ট্রাই করি, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে সেই ভ্যাকুয়াম চ্যানেলটা, সেটা দেখেন একদম এখানেও আছে ভ্যাকুয়াম চ্যানেলের অস্তিত্ব, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, মানে সব জায়গায়, মানে আমার এই উপরের নিচে ক্ল্যাম্পের নিচে পুরো পোর্শন জুড়ে এমনভাবে সিস্টেমটা করা যাতে হচ্ছে সে আমার ফুল শিটটাকে ভ্যাকুয়াম করে টেনে নিয়ে আসতে পারে সব জায়গাগুলোতেই, যাতে হচ্ছে আমার এই প্লাস্টিকটা ছড়ায় যায় সেটা এনশিওর করতেছে। এবং এটা হচ্ছে গিয়ে এটা একটা কাইন্ড অফ বোল্ড শেপ তৈরি করে ট্রাই করতেছে। made in a female mold, the thickest plastic is at the top flange, where the sheet version of the plastic. If we form the part on a male mold, the mold moves up to the heated sheet. The plastic first দেখেন এই জিনিসটাই হচ্ছে আমরা যে 3 নম্বর যে প্রসেসটা দেখতেছিলাম এখানে, আপনাদের যদি খেয়াল থাকে, এখানে হচ্ছে আমি নিচের দিকে নামাচ্ছিলাম, যেটাকে বলতেছে হচ্ছে ফোর্স অ্যাবাভ, এটা হচ্ছে জাস্ট উপর থেকে ফোর্স দিচ্ছে, এই রিজনে ফোর্স অ্যাবাভ বলতেছে, এবং আর কিছু না। এখানে জাস্ট আমরা যে ভিডিওটা দেখবো সেই ভিডিওতে জাস্ট কী করতেছে, এই মোলটা জাস্ট ধর উল্টাই দিলেন, এই জিনিসটা জাস্ট উল্টাই দিলেন, এবার হচ্ছে নিচ থেকে হচ্ছে প্রেশার দিবে, এই আর কিছু না। touches the metal at the projection, and this plastic is held there and begins cooling. The rest of the sheet thins as it is stretched to the flanged region. The sheet is sealed around the mold and vacuum is applied. দেখেন এখানে যে বসানোর পরে দেখছেন জায়গায় জায়গায় গ্যাপ রয়ে গেছে এখনো কিছু, এই গ্যাপটা যখন আমরা ভ্যাকুয়াম স্টার্ট করবো, খেয়াল করে দেখেন চ্যানেল প্রতিটা জায়গায় দিয়ে হচ্ছে কি যে চ্যানেল করা আছে, সে কী করবে এইখানকার বাতাসগুলোকে হচ্ছে টেনে বের করে নিয়ে আসবে, তখন কী হবে, অ্যাটমসফিয়ারিক যে প্রেশারটা সেটা হচ্ছে আমার এই ম্যাটেরিয়ালটাকে ফোর্স করবে ভিতরের দিকে বা এই মোল্ডের গা বরাবর এসে। Atmospheric pressure presses the sheet onto the mold. The sheet distribution is the opposite of the previous mold, thick at the base of the formed part and a decreasing sidewall thickness towards the flange. The flange itself will have varying thickness, thin at the corners, thicker towards the clamp frame. The uneven thickness variation from both of these molds would usually be unsatisfactory. Methods to reduce plastic thickness variations will be described later. তো দেখেন এখানে হচ্ছে আমার যে প্রসেসগুলো সেই প্রসেসগুলোর কথা মানে আপনার একটু ভিডিও ডেমনস্ট্রেশন ছিল। আচ্ছা, এটার একটা মজার ভিডিও আছে ক্লাসে দেখালে, এটা অনেক লম্বা ভিডিও, আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাই, এখানে বুঝতে পারবেন জিনিসগুলো। এই যে আমরা এখানে প্লাস্টিক শিটগুলো দেখতেছি, এগুলো হচ্ছে এই যে আমরা একটু আগে যে ক্যালেন্ডারিং বা ল্যামিনেটিং প্রসেস দেখছি, সেই ল্যামিনেটিং প্রসেস করে বানানো। হিট দিল, হিট দিয়ে সফট করলো এবং ভ্যাকুয়াম করলো।
ভার্সেটাইল একটা প্রসেস। তো এখানে হচ্ছে অনেক অ্যাডভার্টাইজিং ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে এরকম ফর্মিং করে করা হয়, এই থার্মো ফর্মিং করে করা হয়। ওকে, দেখেন ভার্সেটাইল সাইজও, এটা হচ্ছে যে টেম্পারেচার বা যে হিটিং, যে স্যাক পয়েন্ট পর্যন্ত হিটিংয়ের জন্য যে প্রসেসটা, দেখি ম্যাটেরিয়াল কী বানাচ্ছে। টয়কার ছিল সম্ভবত। জিনিসটা হচ্ছে বুঝতে পারতেছেন, মানে অনেক ভার্সেটাইল একটা প্রসেস। মানে আপনি হচ্ছে মোল্ড যদি এভাবে বানাইতে পারেন, তারপরে যাই দেন থার্মোফর্মিং করে বানানো পসিবল। তো এই হচ্ছে আমাদের থার্মোফর্মিং যে প্রসেসটা, আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা 2 দিন আবার ক্লাস নিব, 2 দিন আমরা কথা বলবো। তো এখানে দেখেন এটা অ্যাপ্লিকেশনের কথা বলা আছে, কীভাবে কী করা যায়। এখানে জাস্ট একটা জিনিস কথা বলছে, দেখেন দ্য পার্টস ক্যানট হ্যাভ ওপেনিং অর হোলস অর দ্য ভ্যাকুয়াম ক্যানট বি মেইনটেন। তার মানে কি, আমার যে শীটটা দিয়ে আমি যে ম্যাটেরিয়ালটা বানাচ্ছি সেইখানে হচ্ছে কোনো ডিসকন্টিনিউটি থাকতে পারবে না। যদি থাকে, ধরেন কোনো ওপেনিং থাকে, তাহলে ভ্যাকুয়াম যখন করবো তখন হচ্ছে গিয়ে বাতাসটা হচ্ছে কি এখানে বাইরের অ্যাটমসফিয়ার থেকে বাতাস চলে এসে প্রেশার ইকুয়ালাইজেশন হয়ে যাবে, ফলে আলটিমেটলি আমার যে ম্যাটেরিয়াল শেপ পাওয়ার কথা সেই শেপটা আমি পাবো না। সেই একটা জাস্ট কনসার্ন। এবং নর্মালি আমরা এখানে যেগুলো দেখছি সবগুলোই কী ছিল, যে একদম ফুললি একটা কন্টিনিউয়াস একটা শিট যেটার মধ্যে বিভিন্ন শেপ দেওয়া হয়েছে। এই তো ওইটা ছিল আমাদের থার্মোফর্মিং, আমাদের আজকে যে লাস্ট পার্ট এবং আমাদের আজকের এই স্লাইডের লাস্ট যে পোর্শন, সেটা হচ্ছে কাস্টিং প্রসেস। প্লাস্টিকের বেলা মেটালের মতো একদম সিমিলার প্রসেস আমরা কাস্টিং করতে পারি, এবং কিন্তু এটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা কীরকম বা ফিনিশ পার্টটা কীরকম তার উপর ডিপেন্ড করে এই কাস্টিংকে আমরা আবার কয়েকটা টাইপে ভাগ করি, এটা আমরা একটু পরে দেখবো। বাট ব্যাপারটা হচ্ছে একটা জিনিস আপনাদের মাথায় রাখা লাগবে, কাস্টিং আর মোল্ডিং, যেটা আমরা আপনার মেটালের বেলায় দেখছেন। তো মেটালের কাস্টিং আর মোল্ডিংয়ের মেইন ডিফারেন্সটা হচ্ছে, একটাতে হচ্ছে কি গ্র্যাভিটি ইউজ করা হয়, আরেকটাতে হচ্ছে যখন আমরা ওইটাকে আমরা বলি নর্মাল কাস্টিং, আর যখন আমরা মোল্ডিং বলি তখন হচ্ছে আমরা বাইরে থেকে এক্সট্রা কোনো প্রেশার দিই। কীরকম হতে পারে, যেমন আমরা এক্সট্রুশনে কী করতেছিলাম, যখন স্ক্রু ঘুরাচ্ছি ম্যাটেরিয়াল সামনের দিকে একটা প্রেশার পাচ্ছে সামনে আগানোর জন্য, তার মানে কি ওখানে গ্র্যাভিটি ছাড়াও অন্য কোনো একটা ফোর্স ইউজ হচ্ছে, ওইগুলোকে তখন আমরা বলি মোল্ডিং। যদি ওইটা দিয়ে আমরা একটু কাস্টিং টাইপের কিছু করি তখন ওইটাকে আমরা বলি মোল্ডিং। আর যখন নর্মালি আমরা জাস্ট গ্র্যাভিটি ইউজ করি তখন আমরা বলি হচ্ছে কাস্টিং। কাস্টিংয়ের ব্যাপারটা আমরা যখন প্লাস্টিকের বেলায় ইউজ করি, এটা আমরা বোথ থার্মোসেট এবং থার্মোপ্লাস্টিক দুইটার জন্য ইউজ করতে পারি। কিন্তু কথা হচ্ছে এখানে আমরা ইউজ করি কিভাবে। তো নর্মালি কিছু দুইটা স্পেশাল অ্যাপ্লিকেশনের কথা আমরা এখানে বলবো, তার আগে আমরা ইন জেনারেল যে ব্যাপারটা এটা আমরা একটু বোঝার ট্রাই করি। দেখেন এখানে কি বলছে, একটা মোল্ডের মধ্যে জাস্ট লিকুইড প্লাস্টিক ঢেলে দিল, কাহিনী শেষ। এটাকে আমরা যেটা কাস্টিং মেথড বলি সেই কাস্টিং। এরপরে যে অংশটা, সেই দুইটা অংশ আমরা একটু মার্ক করে যদি বোঝার ট্রাই করি, দেখেন এখানে যে জিনিসটা আছে এটাকে বলা হয় হচ্ছে পটিং, আর এখানে যে জিনিসটা আছে, যে প্রসেসটা বলা আছে, দুইটাই কাস্টিং করে করা হয়, বাট এটাকে বলা হয় এনক্যাপসুলেটিং। তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে আমরা যখন এই পটিং করতেছি, পটিংয়ের ব্যাপারটিকে খেয়াল করেন, ধরেন এরকম একটা কেস, ধরেন এটা মেটালের একটা কেস, তার মধ্যে কোনো একটা ইলেকট্রিক কম্পোনেন্ট বসানো লাগবে। এই ইলেকট্রিক কম্পোনেন্টটা জ্বলতে যেহেতু ডাইরেক্ট কারেন্ট আসে, এটা হচ্ছে কেসিং। যদি আমাদের মাঝখানে কোনো ইনসুলেশন ম্যাটেরিয়াল না থাকে, তাহলে কি হবে, এখানে যে ইলেকট্রিসিটি আসবে সেটা কন্ডাকশনের মাধ্যমে কি হবে, আমার এই কেসিংয়ের গায়ে চলে আসবে, ফলে কী হবে, ফুল জিনিসটা হচ্ছে ইলেকট্রোকন্ডাক্টিভ মেটাল। ধরুন যদি ইলেকট্রোকন্ডাক্টিভ মেটাল হয়ে থাকে কেসিংটা, তাহলে তখন কী হবে, কারেন্টটা বাইরেও চলে আসবে, তার মানে কি শক খাওয়া বা অ্যাক্সিডেন্ট হওয়ার, মানে এটা একটা হ্যাজার্ড ক্রিয়েট করবে। সো তখন কি হয়, আমার মাঝখানে হচ্ছে কি একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল লাগে। তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমরা যে কাস্টিংটা করতেছি ম্যাটেরিয়ালে, তো সেই জিনিসটা কি হয়, এটা হচ্ছে গিয়ে আমার যে ফুল যে পার্টটা, যে আমি যে ম্যাটেরিয়ালটা বানাচ্ছি জিনিসটার অংশ হয়ে যায়, এটা ইনকর্পোরেটেড একটা পার্ট হয়ে যায়। তখন ব্যাপারটা কী হচ্ছে, ধরেন আমি এই কেসিংয়ের মধ্যে এই জিনিসটাকে ধরেন সাসপেন্ডেড অবস্থায় ঝুলাইলাম, মানে ঝুলাইলাম সামহাও, ঝুলাই তারপরে কী করলাম, আমি হচ্ছে প্লাস্টিক কাস্টিং করলাম। তখন যে জিনিসটা হচ্ছে, এটা প্লাস্টিকটা যেহেতু আমরা জানি প্লাস্টিক হচ্ছে ইলেকট্রিক ইনসুলেশন দেয়, তো কী হচ্ছে সেই ইনসুলেশনের কাজটা হইলো।
এখানে দেখেন কি বলছে, ওই হচ্ছে ইলেকট্রিক কয়েল বসাইছে মাঝখানে। সো ইলেকট্রিক কয়েলের থেকে যে কারেন্টটা সেটা কন্ডাক্ট হয় না এখানে, ফলে ইনসুলেটেড অবস্থায় থাকলো। এবং এই প্লাস্টিকটা আমার ফাইনাল যে কী বলে এটাকে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের মধ্যে হচ্ছে কি এই অবস্থাতেই আমরা এই জিনিসটা আমার প্রোডাক্টের একটা পার্ট হিসাবে ক্রিয়েট করলাম কাস্টিং করে। আর এটি যখন আমরা ইনক্যাপসুলেশনও করতেছি, তখন ব্যাপারটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই যে এখানে যদি আমরা মোল্ডের কথা বলি, আমরা যখন পটিং করছি তখন যে মোল্ড ছিল, মোল্ডটা অ্যাকচুয়ালি কি আমাদের যে হাউজিং বা কেসটা ছিল, এই কেসটা অ্যাকচুয়ালি আমাদের মোল্ডের কাজটা করে দিছে। বাট আমরা যখন এনক্যাপসুলেশন করি বা এনক্যাপসুলেটিং প্রসেসের মাধ্যমে কাস্টিং কমপ্লিট করে ট্রাই করি, তখন যে ব্যাপারটা হয় সেখানে হচ্ছে আমাদের একটা সেপারেট মোল্ড থাকে। আমরা কয়েলটাকে সাসপেন্ড করার পরে সেখানে হচ্ছে গিয়ে প্লাস্টিক কাস্টিং করি। এবং এখানে আমরা যে প্লাস্টিকটা কাস্টিং করতেছি, এই প্লাস্টিকের কাস্টিংটাই তখন আমার হাউজিং হয়ে যায়। এখানে হচ্ছে আলাদা একটা মেটাল হাউজিং আমরা ইউজ করছি। বাট এখানে যখন আমরা এটাকে এনক্যাপসুলেশন করতেছি, এনক্যাপসুলেশন প্রসেসে আমার হচ্ছে প্লাস্টিকটাই তখন হচ্ছে গিয়ে আমার এটা হাউজিং বা কেস হিসাবে চলে আসে। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনার এখানে বলা আছে। বাট মেইনলি দুইটা জিনিসই কোথায় ইউজ করা হয়, যখন হচ্ছে আমরা কোনো ইলেকট্রিক কোনো প্রোডাক্ট ইনসুলেশন করা দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা জিনিসটা ইউজ করি। এবং এই তারে আমরা প্লাস্টিকে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাপ্লিকেশন বলতে পারি আমরা, যে আমরা এরকম বিভিন্ন ইলেকট্রিক কম্পোনেন্টে এই জিনিসটাকে তার ইনসুলেশন ক্যাপাসিটির জন্য আমরা ইউজ করি। তো এই হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট লেকচার। সো আশা করি আপনারা একটু খেয়াল করে দেখলে জিনিসটা বুঝতে পারবেন। আর আমি সবগুলো ভিডিও দিয়ে দিব। তো ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে।